সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজার এবং মানি মার্কেট নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা পুঁজিবাজারে যে বিনিয়োগকারী আছেন তাদের স্বার্থ কীভাবে রক্ষা হয় সেই বিষয়টি নিয়ে আমরা প্রথম দিন থেকে চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি একটি ভালো পুঁজিবাজারের জন্য এই বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে একসাথে করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য, যাতে কর্তৃপক্ষ যারা আছেন তারা এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। আমরা আজকে বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে রক্ষা হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক এম শাহজাহান মিনা, আছেন ডক্টর এম মোশাররফ হোসেন, সিইও এমডি প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আছেন এম নাসির উদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই বিনিয়োগকারীদের স্বার্থ যাতে রক্ষা হয় এই বিষয়টি আসলে সবাই এই বিষয়টিতে একমত, সরকার থেকে শুরু করে সব, কিন্তু আসলে কি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হচ্ছে কি না? আপনি তো এই 2010-এর পর থেকে সবচেয়ে বেশি আসলে আপনাকে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে দেখেছি যে আপনি বাজার নিয়ে কথা বলেন। তা আপনার কি মনে হয় যে বিনিয়োগকারীদের স্বার্থ আসলে রক্ষা হচ্ছে কি না? যারা নীতি নির্ধারক যারা আছেন তারা কতটুকু সচেতন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়? আপনাকে ধন্যবাদ হাসিব। আসলে পুঁজিবাজার কিন্তু বিনিয়োগকারীদের নিয়েই। জি। সুতরাং যদি বিনিয়োগকারী পুঁজিবাজারে না থাকে তাহলে পুঁজিবাজারের কোনো অস্তিত্ব থাকে না। এবং এই পুঁজিবাজারে যারা বিনিয়োগ করছে এই বিনিয়োগকারীদেরকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগকারী, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থ এবং ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীদের স্বার্থ কিন্তু মোটামুটি একই। তার কারণটা হচ্ছে এই, তারা টাকা বিনিয়োগ করছে কেন? সেখান থেকে তারা লাভ পাবে এই আশায়। কিন্তু আমরা গত এই 4 বছর যেটা লক্ষ্য করেছি, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বা আরও 2-1 বছর অ্যাড করা যেতে পারে এর সঙ্গে, আমরা আসলে দেখছি যে আসলে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা, তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমার মনে হয় যারা কর্তৃপক্ষ আছে বা যাদের দায়িত্ব বেশি, তারা ঠিকমতো ওই তাদের ইন্টারেস্টে প্রোটেকশন দিতে পারছে বলে আমার মনে হয় না। তার কারণ আমরা যেটা দেখেছি সেই, যদি আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, 2010 সালে 11 সালে প্রচুর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতির জের কিন্তু আমরা এখনও টেনে যাচ্ছি। অর্থাৎ এখনও কিন্তু বাজারটা স্বাভাবিক হয়নি। অর্থাৎ সেই 2009-10 সালে যে ঘটনা ঘটেছিল তার যে ইফেক্ট সেটা এখনও পুঁজিবাজারে আছে, এবং সেটার জন্য যারা, বিশেষ করে যারা ব্যক্তিগত অথবা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদের ক্ষতি কিন্তু আমরা ওইভাবে পূরণ করতে পারিনি, অথবা তাদের ক্ষতির দিকে কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় সেটা কিন্তু আসলে আমরা ওইভাবে করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে আজকে আমাদের পুঁজিবাজারের অবস্থা কিন্তু এরকম হতো না। আমাদের পুঁজিবাজারের যে অবস্থাটা, আমরা স্বাভাবিক অবস্থা যেটা মনে হয়, যেখানে মিনিমাম ট্রেডিং হওয়া উচিত 1000 কোটি টাকার ট্রেডিং হওয়া উচিত, সেখানে আমরা দেখছি বহুদিন ধরে এই 200, 300, 400, ইদানিং একটু বেড়েছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রচুর সংখ্যক বিনিয়োগকারী অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং ক্ষতিগ্রস্ত এমনভাবে হয়েছে তারা আবার নতুন করে পুঁজিবাজারে কিন্তু আসতে পারছে না, বিকজ তাদের ইকুইটি অলরেডি নেগেটিভে চলে গিয়েছে। শুধু তাই না, তারা যে পরিমাণ টাকা লোন নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে সেই লোনও কিন্তু তারা পরিশোধ করতে পারছে না। অর্থাৎ বলা যেতে পারে একটা বিরাট অংশ এখানে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এবং তাদেরকে যতদিন পর্যন্ত আমরা আবার বাজারে নিয়ে না আসতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বাজার অতটা স্বাভাবিক হবে বলে আমার মনে হয় না। তা আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এই যে আসলে এদের স্বার্থ আমরা রক্ষা করতে পারছি কি না। এখানে আমি যে জিনিসটা মনে করি, আমার মনে হয় যাদের এই দায়িত্ব আছে তারা, যদি আমরা একেবারে সোজা সাপটা কথা যদি বলতে চাই, তাদের স্বার্থ ওইভাবে রক্ষা করা সম্ভব হয়নি। যদি সম্ভব হতো তাহলে কিন্তু বাজার স্বাভাবিক হয়ে যেত। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, কিন্তু আমি মনে করি সেটা হচ্ছে না। এবং শুধু তাই না, এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, যেখানে যারা মার্চেন্ট ব্যাংকগুলি বা ইভেন ব্রোকারেজ হাউসগুলি তারা যে টাকা বিনিয়োগ করে রেখেছে সেখানেও কিন্তু তাদের প্রচুর লস আছে। এখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি তাদের যে লসটা হয়েছে সেটা যদি তারা রিকভার করতে না পারে, তারা কিন্তু টাকা বিনিয়োগ করতে পারছে না। আমরা দেখেছি
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট থেকে আমরা যেটা জানতে পারি বা বিভিন্ন পত্রপত্রিকায় যেটা দেখছি, প্রচুর টাকা আইডেল পড়ে আছে। আইডেল পড়ে আছে কেন? আইডেল পড়ে আছে কারণটা হচ্ছে মানুষ ওখানে বিনিয়োগ করতে যাচ্ছে না। মানে যেহেতু তারা বিনিয়োগ করতে যাচ্ছে না, কারণ বিকজ তাদের ওই ভীতিটা আছে, তারা প্রচুর পরিমাণ লোকসান করে বসে আছে। এই জন্য এই বাজারটাকে একটু স্বাভাবিক করতে হবে। তা আমরা যদি ওই কথা বলি যে তাদের স্বার্থ আমরা রক্ষা করতে পেরেছি কিনা, চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে আমরা ওইভাবে স্বার্থ কিন্তু আসলে রক্ষা করতে পারছি না। মুশারফ ভাই, আপনারা তো অনেক বিষয় নিয়ে কাজ করেন, নতুন আইপিও নিয়ে আসেন, নতুন নতুন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করেন। এখন এই বাজারে যারা বিনিয়োগকারী আছেন কিংবা নতুন যারা বিনিয়োগকারী বাজারে আসবেন, তারা তো এখানে যদি ভালো প্রোডাক্ট না থাকে তাহলে কি দেখে আসবেন? এখন আপনারা যেসব কোম্পানিগুলো নিয়ে আসছেন সেসব কোম্পানিগুলো দেখা যাচ্ছে, আপনি সম্প্রতি সবশেষ যে কোম্পানিটা তালিকাভুক্ত হলো গত 2 দিন আগে, সেটার অবস্থা দেখেন নেগেটিভ ইপিএস। প্রথম কোয়ার্টার পুঁজিবাজার তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কোয়ার্টার ইপিএস দিল, সেটা নেগেটিভ, কিন্তু সেইটা 10 টাকা ফেস ভ্যালু শেয়ার, এখন আজকে 55-56 টাকা। এখন এই অবস্থায় কোনো বিনিয়োগকারী যদি ওই শেয়ারটা কিনে, এবং সে তো তার ঝুঁকিটা সম্পূর্ণ সে নিচ্ছে, কিন্তু সেখানে যদি স্বার্থ বিনিয়োগকারীদের রক্ষা করতে যায় বিএসসি বা 2 স্টক এক্সচেঞ্জ, সেখানে দেখা যাচ্ছে যে ওই কোম্পানির সাথে সংশ্লিষ্ট যারা, তাদের কিছু করছে না, বা এমন কোন আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই যে এইটা কোম্পানির লোকজনই জড়িত। সমস্যাটা কাদের? যে শেয়ার কিনেছে। কেউ যদি 5 লাখ শেয়ার কিনে আজকে বা 2 লাখ শেয়ার কিনে, তাকেই ধরা হচ্ছে, তুমি এই শেয়ার কেন কিনলা। তার যত এই পুঁজিবাজারে আসার পরে যত তথ্য আছে সবগুলো নেওয়া হয়। এই বিষয়গুলো আসলে বিনিয়োগকারীদের পক্ষে যাচ্ছে কিনা? জি। আবার অন্যদিকে যেটা আপনি বললেন, সে তার তো এই তথ্য চাওয়া হয়, সে ঠিক আছে, এই যে ওভার প্রাইসে সে শেয়ারটা কিনলো, এটি কিন্তু আপনার মার্কেট ধরে থাকা ডিফিকাল্ট। কারণ যেখানে আপনি প্রথমেই ইনফরমেশন এরকম মার্কেটে যাচ্ছে যে এটা নেগেটিভ ইপিএস, তো এই প্রাইস তো ধরে থাকবে না, তখন কিন্তু সে আবার লসও আপনার মেক করছে তার বইতে। তো এই যে দুটো হ্যাসেল, একটা হচ্ছে যে তার থেকে তথ্য চাওয়া হচ্ছে যে সে এই ওভার প্রাইসে এত কিনলো কেন, এটা কিনেও কিন্তু তার রক্ষা নাই, সে আবার পরবর্তীতে লস গুনতে হচ্ছে। তো এইটার থেকে আসলে বার করার জন্য কিন্তু কন্টিনিউয়াস এফার্ট দেওয়া হচ্ছে। যেমন এই যে আপনার নতুন শেয়ার, এইটার যেন ওভার প্রাইসড না হয়ে যায়, এটার জন্য কিন্তু এটাকে মার্জিন করে দেওয়া হয়েছে। ভালো উদ্যোগ। জি। তো এইটা তো আমরা দেখতে পাচ্ছি যে একটা চেষ্টা হচ্ছে যে হঠাৎ করে একটা শেয়ার মার্কেটে আসার পরেই এরকমভাবে জাম্প আপ করে, এবং সেখানে যদি আরও মার্জিনের আপনার থাকে, হুইল থাকে, তখন তো এটা অনেক দূর চলে যায়। তো যার জন্য ওইটাকে টেনে ধরার জন্যই কিন্তু মূলত এটা করা। তো এমনিভাবে আসলে এই যে প্রোটেকশন দেওয়া। একটা ফোন নিয়ে নিচ্ছে, একজন দর্শক আছে আমাদের সাথে। দর্শক, কে বলছেন, কি জানতে চাচ্ছেন? হ্যালো, আমি বরিশাল থেকে জহিরুল ইসলাম বলছি স্যার। জি। আমরা পেপার পত্রিকায় বা আপনাদের মুখেও বা অতিথির কাছেও শুনে আসছি যে প্রচন্ড পরিমাণে অলস টাকা পড়ে আছে ব্যাংকে। সেই টাকাগুলো কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায় না? আর একটা স্যার, একটা প্রশ্ন, আপনারা বলে থাকেন বা অতিথিরা বলে থাকে যে আপনারা জেনে শুনে ভালো শেয়ার বা ফান্ডামেন্টাল শেয়ার বা ব্যাংকের মতো ভালো শেয়ার তো আমি দেখি না, ঠিক আছে, আমার জানা মতে। কিন্তু আজকে দেখেন 270 টাকার ইউসিবিএল আজকে 20 টাকা, এটা কি ভালো শেয়ার? জি দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে বলছি, রবিন। জি বলুন। ওই আরএনই স্প্রিং এর 4 বছর যাবত কিনেছি, ডিএসই আপিল করেছে, তার খবরটা একটু জানাইলে এবং কি পর্যায়ে। জি ধন্যবাদ দর্শক। মুশারফ ভাই যে জায়গাতে ছিলেন, দুজন দর্শকের প্রশ্ন আছে, ফ্রেন্ডসদের উত্তর তো দেওয়া হবে ফেজ বাই ফেজ। তো আসলে প্রোটেকশন দেওয়ার বিষয়টা, এটা আসলে একটুখানি কিন্তু আপেক্ষিক বিষয়। এইটা কমপ্লিট যে আমাদের ডিএসসি, সিএসসি এবং বিএসসিসি, এনাদের একার পক্ষে একেবারে একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সে কোথায় ইনভেস্ট করছে, হ্যাঁ, তাকে গিয়ে হেল্প করা, যতক্ষণ পর্যন্ত না সে নিজে এডুকেটেড হচ্ছে ক্যাপিটাল মার্কেটে, যতক্ষণ পর্যন্ত না সে সচেতন হচ্ছে যে না আসলে আমি কোথায় ইনভেস্ট করছি, সেটা প্রসপেক্ট কি, এগুলো না দেখে একটা যদি আপনার কি বলা যায় কালেকটিভ একটা আন্ডারস্ট্যান্ডিং যদি ইনভেস্টারদের এন্ডে না আসে,
আমরা ঠিক ওদেরকে একা দোষ দিতে পারি না, যারা রেগুলেটর আছে ওনারা প্রোটেকশন দিতে পারছেন কিনা। আমি আপনার সাথে যোগ করতে চাই, বিএসএসসি অনেক উদ্যোগ নিয়েছে, অনেক আইন পরিবর্তন করেছে, যেগুলোর রেজাল্ট হয়তো আস্তে আস্তে আসবে। আপনি দেখেন, এই যদি আজকের যে শেয়ারটা নিয়ে কথা হচ্ছে সেইটা যদি বলেন, এখানে আমার জানা মতে, আমার জানা ভুল হতে পারে, কোনো বড় ব্যক্তি বিনিয়োগকারী এটার সাথে সম্পৃক্ত না। এই যে 10 টাকা থেকে 55-56 টাকা উঠলো, তাহলে এখানে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখানে জড়িত। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমরা কখনোই দেখি নাই নতুন শেয়ার বা কোনো শেয়ারের দাম বেড়ে গেলে এই তদন্ত হয়, এবং তদন্ত হলে সেই তদন্তটা ব্যক্তি বিনিয়োগকারীকে দিকেই চলে যায়, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বা ওই কোম্পানির উদ্যোক্তারা, এর আগেও আমরা দেখেছি ইফাত থেকে শুরু করে যে নতুন শেয়ারগুলো এসেছে, আর এই যে প্রশ্ন করলেন যে আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, ওগুলো তো বাদই দিলাম, ওগুলো সবাই জানে। এই উদ্যোক্তাদের সম্পৃক্ততা আমরা বাইরে থেকে শুনতে পাই, কিন্তু এখানে বিএসএসসি বা ডিএসসি কি এটা বের করতে পারে না? বা তাদের কাছে আপনার কি হয়, যখন ইস্যুটা দেওয়া হয় তার আগে তো ডকুমেন্টেশনস, ফাইন্যান্সিয়ালস এবং এটার পেছনে যারা উদ্যোক্তা আছেন তাদের কিন্তু অ্যাটলিস্ট সিআইবি তো দেখা হয়, মানে ওনাদের বিহেভিয়ারটা কেমন উইথ দি ফাইন্যান্সিয়াল সিস্টেমস, সেটা দেখে টেকেই কিন্তু আপনার ইস্যুটা দেওয়া হয়। এরপরে আমি যেটা একটু ফোকাস করতে চাচ্ছি এই জায়গায়, যে আপনার একজন ইন্ডিভিজুয়ালকে তার ইনভেস্টমেন্ট বিহেভিয়ারকে কন্ট্রোল করা এটা ডিফিকাল্ট। আমাদের দায়িত্ব নিতে হবে তাকে এডুকেট করা। সেটা কিন্তু আপনার এরই মধ্যে দেখবেন আমাদের বিএসসিসি কিন্তু একটা এই কোর্স আপনার করতে যাচ্ছে উইমেনদের জন্য। তো এটাও কিন্তু ইনিশিয়েটিভ টু এডুকেট দি ইনভেস্টার্স, টু ইনক্লুড দি মাস পিপল, মানে একটা ইনক্লুসিভ প্রোগ্রাম ওনারা করতে চাচ্ছেন, যাতে করে রিমোট কর্নারে যারা রয়ে আছে বা দেশের বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্তভাবে আছে এদেরকে এডুকেট করে ক্যাপিটাল মার্কেটে যেন সে আসে এবং এসে যেন এখান থেকে সুফলটা ভোগ করতে পারে। তো এই জায়গাটাতে কিন্তু একটা ভালো উদ্যোগ ওনারাও নিচ্ছে, আমাদের যে বিআইসিএম আছে তারাও কিন্তু নিচ্ছে। আমরা আমাদের গ্রুপের কথা আপনাকে বলতে পারি, আমাদের এখানে বিআইপিডি নামে আমাদের একটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটা রিসেন্টলি ফর্মড। এনারাও কিন্তু ক্যাপিটাল মার্কেটের উপরে চেষ্টা করছে যাতে করে পিপলদেরকে এডুকেট করা যায়, ইনভেস্টারদেরকে, সে যেন রং ইনভেস্টমেন্ট না করে। এইটাকে যতক্ষণ পর্যন্ত আমরা একটা লেভেলে, হ্যাঁ সামগ্রিকভাবে একটা লেভেলে নিয়ে গেলে, আমি জাস্ট এখানেই শেষ করে দিচ্ছি, একটা লেভেলে যদি এডুকেশন লেভেলটাকে আমরা নিতে পারি, সে যেন ফান্ডামেন্টালস বুঝতে পারে, টেকনিক্যাল এরিয়াগুলো বুঝতে পারে, তখন কিন্তু মার্কেটের বিহেভিয়ারটা চেঞ্জ হবে। একটা দুটো প্রশ্ন ছিল, একটা ব্যাংকের বিষয়, অলস টাকা, স্যার যদি এই প্রশ্নটা উত্তর দেন। না, এই যে আইডল টাকা যেটা, এটা এই কথাটা কিন্তু আমি বহুদিন ধরে বলে আসছি। আমাদের একটা সময় ছিল লিকুইডিটি প্রবলেম, আমরা সেই 2009-10 কথা বলি, মানুষের কাছে টাকা নেই বা ব্যাংকে টাকা নেই, টাকা আমরা বিনিয়োগ করতে পারছি না। ইদানিং জাস্ট একটা রিভার্স চিত্র আমাদের সামনে, ব্যাংকে প্রচুর টাকা আছে, ইন্ডিভিজুয়াল টাকাই তো ব্যাংকে থাকে, কিন্তু সেটা তো আইনের কারণে আসলে ব্যাংকগুলো চাইলেও পুঁজিবাজারে নিয়ে আসতে পারবে না। হচ্ছে যে এটা কিন্তু মাঝখানে বেশ গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ তদারকি করেছে অন্যান্য ব্যাংকগুলির উপরে, অর্থাৎ তাদের এক্সপোজার লিমিট বা তাদের ইনভেস্টমেন্ট, তাদের সেই লিমিট ক্রস করছে কিনা, তো এটা এখন তো লিমিটের কাছেও নেই। হয়তো দুই একটি ব্যাংকের লিমিট আগে থেকে ক্রস করে আছে, কিন্তু এখন অনেক ব্যাংকের টাকা কিন্তু পড়ে আছে। এই ক্যাপিটাল মার্কেট যে পরিমাণ টাকা, অর্থাৎ 10% অফ ইকুইটি বিনিয়োগ করার কথা, এই বিনিয়োগ হচ্ছে না। অর্থাৎ তারা যদি এখন এখানে বিনিয়োগ করে তাহলে কিন্তু এই আইডল টাকা পড়ে থাকবে না। অর্থাৎ যে আইডল টাকাটা পড়ে আছে এটাকে এখন ক্যাপিটাল মার্কেটে ফলো করাইতে হবে, এবং সেটার জন্য আগে বাংলাদেশ ব্যাংক যেমন নেগেটিভ ভূমিকা পালন করেছিল, আমার মনে হয় উল্টা এখন পজিটিভ ভূমিকা পালন করা উচিত। নাসির ভাই, আপনার দিয়ে শুরু করতে চাই। আপনারা বেশ কিছুদিন হলো নতুনভাবে এসেছেন আপনাদের পুঁজিবাজারে, তো আপনাদের হাউস থেকে যে জিনিসটা হচ্ছে, নতুন যে হাউসগুলো এখন চালু হয়েছে, ব্রোকারেজ হাউসগুলো, তারাও নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা করছে। তো এই অবস্থায় আপনাদের বিনিয়োগকারীদের স্বার্থে আপনারা কি করছেন, কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ হাসিফ ভাই। আমি দুইটা জিনিস দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশের দুইটা রিসেন্টলি রিপোর্ট, একটা হলো বাংলাদেশে সুখী মানুষের তালিকায় বাংলাদেশের একটা পজিশন এখন খুব সর্বনিম্নে, অসুখী মানুষের তালিকায় বাংলাদেশ পড়ে গেছে। আরেকটা নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ, আশাবাদী রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ একটা এগিয়ে আসছে। তো আমাদের দেশের পুঁজিবাজারের এই অসুখী মানুষের তালিকায় আমরা একটা পিছনে পড়ে যাওয়ার পিছনে আমাদের পুঁজিবাজার একটা বিশাল ভূমিকা রাখছে।
আমরা আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন আমাদের হাউস নিয়ে আমি পরে আসতেছি। তো এই পুঁজিবাজার যেটা হলো যে এটা বহুল আলোচিত সমালোচিত ঝুঁকিপূর্ণ আর্থিক হাতিয়ার। হ্যাঁ, এখানে বিনিয়োগকারীদেরকে আনতে হলে বিনিয়োগকারীদেরকে এডুকেটেড করতে হয়। আমাদেরকে শুধু আজকে আরবানের বিনিয়োগকারীদের উপর যদি আমরা বসে থাকি যে শুধু আরবানের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, তাদেরও একটা বিনিয়োগের সীমাবদ্ধতা আছে। তারা বিনিয়োগের একটা পর্যায়ে করতে করতে তাদের অনেক সময় নিঃশেষ হয়ে গেছে। আমাদের এখন আপনি দেখেন আমাদের রুরাল ইকোনমি অনেক ডেভেলপ হয়েছে, সেখানে আমাদের অনেক পুঁজি আপনার সঞ্চয়, আপনি কি বলতে চাচ্ছেন প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের প্রান্তিক বিনিয়োগকারীদেরকে আমরা কিভাবে সংযুক্ত করতে পারি, হ্যাঁ সেটা আমাদের, আমি মনে করি আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, আজকে ব্যাংকগুলো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা এজেন্ট ব্যাংকিং করেছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের বিভিন্ন রুরাল এরিয়াতে যে সমস্ত মানুষগুলো ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সে সমস্ত লোকগুলোকে ব্যাংকিং সুবিধার আওতাভুক্ত আনার জন্য তারা এজেন্ট ব্যাংকিং, আমাদের নিয়ন্ত্রক সংস্থা অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ এই ধরনের কিছু ইনিশিয়েটিভ নিতে পারে বলে আমি মনে করি। তাহলে আমাদের প্রান্তিক সঞ্চয়গুলোকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগে পুঁজিবাজারকে আমরা একটা স্থিতিশীলতা রূপ দিতে পারব। আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম আরজু বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, আমাদের লাইনটা কেটে গেছে। জি নাসির ভাই যে জায়গাটিতে ছিলেন, জি নতুন বিনিয়োগকারীদেরকে আনার ব্যাপারে আমাদের আরো অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। বিশেষ করে আমাদের বর্তমান আর্থিক অনেক দিকগুলো সরকারের যে সমস্ত পদক্ষেপ নিয়েছে খুবই পজিটিভ পদক্ষেপ নিয়েছে। তো আমি এই সমস্ত বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে আজকে রিজার্ভের পরিমাণ যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে যে কোনো সময় তুলনায় সর্বোচ্চ, এবং তারল্য সংকটের কথা বলা হয়েছিল, সেখানে তারল্য সংকট আমাদের কেটে উঠছে এবং আমাদের ব্যাংকগুলোতে অনেক তারল্য পড়ে আছে। তো এই সমস্ত দিক বিবেচনায় আমি দেখতেছি এখন নতুন বিনিয়োগকারীরা আমাদের হাউজে আনাগোনা বেড়েছে এবং ভালো একটা সময়ের দিকে আমরা মনে হয় দাবিত হচ্ছি। এবং আমি এই ব্যক্তিগতভাবে আমরা যেহেতু নতুন একটা হাউজের আমি সিইও হিসাবে কাজ করতেছি, আমার হাউজে যেমন আমি শুরুর দিকে আমার পার ডে ট্রেড ছিল যেখানে 1 কোটি টাকার নিচে, সেখানে আমি এখন পার ডে ট্রেড করতেছি 5 থেকে 6 কোটি টাকা। বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বেড়েছে, আমরা মনে করছি যে বিনিয়োগকারীও খুব আশাবাদী হচ্ছে যে মার্কেটটা ভালো হবে এবং সরকারের আরেকটু বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। সরকার এখানে স্থিতিশীলতা ধরে রাখতে পারলে বাংলাদেশ যে নৈরাশ্যবাদী রাষ্ট্রের কথা বলা হয়েছে, আবার নতুন একটা আজকে সকালে যে আমি পত্রিকাতে রিপোর্ট পাইলাম বাংলাদেশ আশাবাদী দেশগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি আশাবাদী হবে, মানে পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব হবে। মোশাররফ ভাই, এই যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, যারা নাসির ভাই বললেন যে নতুন বিনিয়োগকারীরা আসছে বা আসতে চাচ্ছে, এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার একটা বিষয় আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনি, এটা ব্যক্তি বিনিয়োগকারী এবং ব্রোকারেজ হাউসগুলো থেকে বেশি শোনা যায়, সেটা হলো ডিএসসি থেকে মনিটরিং। এবং কোনো শেয়ার বাড়া শুরু করলেই আগে একটা ডিএসসির মনিটরে একটা নিউজ দিত যে কোম্পানি জানিয়েছে মানে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। তো এই বিষয়টা ইদানিং বন্ধ হয়েছে, যদিও আমরা এই প্রোগ্রামটা শুরু হওয়ার পর থেকে আমরা এই বিষয়টি বলে আসছি যে কেন এটা দেয়া হচ্ছে। তো ইদানিং যেটা হচ্ছে ডিএসসি থেকে ফোন দেয়া হচ্ছে এবং চিঠির পরিমাণটা এতই বেড়েছে যে কোনো শেয়ার বাড়া শুরু করলেই ওই ব্রোকারেজ হাউসের সিইও উনি একটা টেনশন থাকেন, উনি একটা চিন্তিত হন এই কারণে যে কখন ডিএসসি থেকে আমাকে চিঠি দেওয়া হবে। যদিও সিইওর কিছু করার থাকে না, বিনিয়োগকারী যদি শেয়ার কিনেন সিইওর সেখানে কিছু করার থাকে না। এই বিষয়টি আসলে বিনিয়োগকারীদের স্বার্থ কি রক্ষা করছে? আসলে এটা তো ওনারা চেষ্টা এবং এটা অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন যেটা অভিযোগ। আমার এই লাস্ট 10 বছরে আমি সাংবাদিকতা করে আমি দেখেছি যেটা আসলেই সত্য। আচ্ছা, না এটা আসলে তো ওনাদের প্রয়াসটা হয়তো প্রোটেকশন দেওয়ার জন্যই, বাট সেটা কি শেয়ারের দাম বাড়া শুরু করলেই প্রোটেকশন দেয়া, এই জায়গাটাতে আসলে একটু তো ডেফিনেটলি ওনাদের মেকানিজম আছে সার্ভিল্যান্সের, যে শেয়ারটা কি আপ মানে ওভারপ্রাইসড অর আন্ডারপ্রাইসড। তবে আমরা যেটা দেখে এসেছি যে এইখানে এইটা মানে কত দামে একজন বিনিয়োগকারী তার নিজের টাকা দিয়ে শেয়ার কিনবেন সেটা কি ডিএসসি নির্ধারণ করে দিবে?
এইটা করা উচিত নয় এবং করেন না ওনারা। তবে ওনাদের অবজারভেশনে যদি ওরকম মনে হয় যে এটা আসলে প্রতিদিনই হল ট্রেড হচ্ছে, না এরকম আমরা তো গত হ্যাঁ। আপনি শাহাজি বাজারের বিষয়টা ছাড়া গত 5 বছর এরকম কোনো শেয়ার হয় নাই প্রতিদিন কাছাকাছি। আবার হচ্ছে আপনি দেখেন আনোয়ার গ্যালভানাইজিং, এইটা আপনার কত টাকা থেকে 93 টাকা পর্যন্ত 94 টাকা পর্যন্ত গেল, এই শেয়ারটা কিন্তু কোয়ারি আসে না। কিছু শেয়ারে সম্পৃক্ততা থাকে, কিছু ব্রোকারেজ হাউসে মার্জিন অ্যাকাউন্টে আপনার জেড ক্যাটাগরি শেয়ার কেনা হয় এবং সেখানে কিন্তু ডিএসসির মনিটরিং থাকে না। মাস্ট অ্যাডমিট, এবং আমরা পেইনটা বুঝতে পারছি, এই জায়গাটাতে একটা ব্যালেন্সিং করা যেতে পারে, বা যেটা একেবারে এক্সেসিভ হওয়াতে পেইন হচ্ছে, একটা ধরেন আস্থার জায়গাটাতে কিন্তু এখনো মার্কেট আসেনি, বিনিয়োগকারীর এন্ডে হোক আর আমরা যারা ইন্টারমিডিয়ারিজ আছি, মার্চেন্ট ব্যাংকার অ্যান্ড স্টক ব্রোকার, আমরাও কিন্তু একেবারে কমফোর্টেবল না যে আমি ইনভেস্ট করলে আমাকে এটা রিটার্ন দিবে বা ইল্ড দিবে। তো এখনও ওই জায়গাটাতে কিন্তু নাই। তো এই জায়গাতে যদি আবার খুব এক্সেসিভ কোনো অ্যাডমিনিস্ট্রেট করা হয়, বা কোনো যেটা বললেন যে অনেক বেশি চিঠি দেওয়া হয়, সেটা জবাব দিতে হয় আবার, হ্যাঁ, এগুলো যদি পেইন দেয় ইন্টারমিডিয়ারিজদেরকে, তো সেটা তো ডেফিনেটলি মার্কেটের জন্য ভালো না, এবং ফলশ্রুতিতে ইনভেস্টরদেরকে আসলে প্রোটেকশন দিবে না। তো এই জায়গাতে ডেফিনেটলি ওনারা দেখবেন যে এটাকে কিভাবে আরও একটু ব্যালেন্স করা যায়, যেমন বাড়লেই যে ইয়ে করা বা মার্কেটকে খুব বেশি ইন্টারফেয়ার একেবারে অতিরিক্ত না করা, এই জিনিসটা তো অবশ্যই ওনারা দেখে করবেন। স্যার এই বিষয়টি আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, শুধু একটু অ্যাড করতে চাই। এখানে আমি ডিএসসির যারা বোর্ডে আছেন, আমি অনেকের সাথেই কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়টা দুঃখিত ভালোভাবে নিচ্ছেন না। এবং দুঃখিত আমি এখানে সিইও বা এমডি যিনি আছেন তার সাথেও কথা বলেছি, উনি অনেক বিষয় জানেনই না। ওকে হাসিব, এইখানে আসলে একটু ওভারঅল কথাই বলতে হয়। আমাদের দেশের সমস্যাটা কি জানেন? সেটা হচ্ছে এই, আসলে আমার যে কাজ সেইটা না করে, যেটা আমার কাজ না আমরা সেইটা বেশি করতে বেশি পছন্দ করি। এটা বোধহয় আমাদের দেশে একটা প্র্যাকটিস হয়ে গেছে। আপনি যে কথাটি বললেন, ইফ ইট ইজ ট্রু, যে কোনো একটি হাউস থেকে যে শেয়ারটা বেশি কেনা বেচা হচ্ছে এবং সেই শেয়ারের দাম যদি বেশি হয়ে যায়, তখনই তাকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আসলে এটা ঠিক না। এবং যেটা আপনি আরও বললেন যে হ্যাঁ, সিইও জানে না, এখানে আমি বোর্ডের অনেকেই, বোর্ডের জানার কথা না, বোর্ডের অনেকেই বলেছেন যে এই বিষয়টা এইভাবে হস্তক্ষেপ করা ঠিক না, এবং আমাকে বা অনেক সিইওকে তারা বলেছেন যে আপনারা এই তথ্যগুলো আমাদের কাছে দেন। এখন একজন ব্রোকারেজ নাসির ভাইয়ের পক্ষে কিন্তু সম্ভব না ডিএসসির বিরুদ্ধে এই তথ্যটা দেওয়া। আবার যিনি এমডি আছেন ওনার সাথে কথা বলেছি, উনি কিন্তু ব্যাপক আন্তরিক, উনি যথেষ্ট আন্তরিক, বেসিসও আন্তরিক, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু সমাধান হচ্ছে না। এটা আমি যে কথাটা বলতেছিলাম যে আসলে যদি এখানে সিইও যদি বিষয়টা না জানে, বোর্ডের সদস্য যারা আছে ওনারা যদি না জানেন, তাহলে জিনিসটা ঘটছে কীভাবে, তাহলে জিনিসটা হচ্ছে মিড লেভেলে কোনো এক জায়গাতে এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আনইথিক্যাল। নর্মালি একটি কোম্পানি শেয়ারের দাম বাড়বে অথবা কমবে, এটা অনেক ফ্যাক্টর উপর নির্ভর করে। মেইনলি ডিম্যান্ড সাপ্লাই তো একটা আছেই। ডিম্যান্ড যখন বেড়ে যায়, এবং ডিমান্ড বাড়ার অনেক কারণ আছে, সেই কারণে সাধারণত শেয়ারের দামটা বেড়ে থাকে। কিন্তু বেড়ে যাচ্ছে বলেই সেটাকে হল্ট করতে হবে অথবা তাকে চিঠি দিয়ে থামাতে হবে, এটা বোধহয় ঠিক না। বিকজ বাজারে একটা গতি আছে, গতিটাকে সবসময় যদি থামানো হয় তাহলে সেই গতি কিন্তু স্বাভাবিক থাকবে না, তখন বাজারে একটা অস্বাভাবিক অবস্থা চলে আসবে। তা আপনি যেটা বলছেন, যদি এটা ঠিকই হয়ে থাকে তাহলে এটা আমার মনে হয় একটা অনুসন্ধান হওয়া উচিত। অর্থাৎ যে আসলে ডিএসসির কোন ব্যক্তি বা কোন অফিস থেকে বা কোন সেকশন থেকে এই কাজটি করা হচ্ছে, এবং সেই অনুযায়ী এটা তো বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু কারণ বাজারের শেয়ারের দাম বাড়া উচিত বা উঠছে ডিমান্ডের কারণে, কিন্তু সেটাকে আমি থামিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাজারটাকে ক্ষতি করা হচ্ছে। এবং এটা আমাদের বাজারের ক্যারেক্টার হচ্ছে এই, বাজারটা যখন একটু ভালো হবে, অর্থাৎ প্রাইসটা একটু ভালো হবে, ইন্ডেক্সটা ভালো হবে, ট্রেডিং বেশি হবে, তখন অটোমেটিক্যালি ওই যে উনি যেটা বলেন, গ্রাম বলেন, শহর বলেন, সব জায়গার লোকজন কিন্তু তখন বাজারমুখী হবে। কিন্তু আমরা এইটা করলে কিন্তু তখন মানুষকে বাজার থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা করা হচ্ছে। সেই জন্য আমি যেটা মনে করি, এটা একেবারেই ভালো না বাজারে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য। যদি এটা কেউ করে থাকে, আমার এটা কর্তৃপক্ষের দেখা উচিত যে আসলে এটা কেন হচ্ছে। আমরা এত কথা বলছি, আপনারা এত প্রচেষ্টা করছেন, বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন এত নতুন নতুন আইন করছে, এত রিফর্ম হচ্ছে, কিসের
জন্য করা হচ্ছে বাজারটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য। কিন্তু সেটা না করে যদি আমরা ভিতর থেকে এইভাবেই যদি আমরা ইন্টারফেয়ার করতে থাকি তাহলে কিন্তু অসুবিধা হবে। এবং যে কোনো জায়গায় বেশি ইন্টারফেয়ারেন্স কিন্তু খারাপ, যেটা আমি একটু আগেও বলেছি। আগে বাংলাদেশ ব্যাংক বেশি ইন্টারফেয়ার করে কিন্তু বাজারটাকে গত 4-5টি বছর আপনি যদি দেখেন যে এই বাজারে যত তদন্ত হয়েছে, আমরা যদি সেই ইব্রাহিম খালেদের তদন্তও দেখি, তখন কিন্তু টাকাগুলো ব্যাংক নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের কারণে, কিন্তু সব দোষগুলো ব্যক্তি বিনিয়োগকারীদের উপরে গেছে, যারা ট্রেড বেশি করেছেন তাদের। মানে এই যে ব্যক্তি বিনিয়োগকারী বাজারে যে আসবে, এখন আবার বাজারটা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, এই মুহূর্তে যে এই ধরনের হস্তক্ষেপ, এখন আমার টাকায় আমি শেয়ার কিনবো বা আপনার টাকা আপনি যে শেয়ার কিনবেন, এই ঝুঁকিটা তো সম্পূর্ণ আপনার। কিন্তু এখানে যদি বলে দেওয়া হয় তুমি কেন শেয়ার কিনলা, এই কোডগুলোর তথ্য দাও, এবং তথ্য কি ভিউ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সহ, এটা কেন? মানে তখন তো একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমি যেটা বলছিলাম যে ওই যে আগে যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে, মার্চেন্ট ব্যাংক থেকে শেয়ার কেনা বেচা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক প্রতিদিন কন্ট্রোল করত। এটা কিন্তু আর একটা প্রসেস হচ্ছে এখন। ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এভাবে বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলিকে এভাবে প্রতিদিন ইন্টারফেয়ার করতে থাকে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে থাকে, তাহলে কিন্তু বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। আর এটা তো আইনগতভাবে নিষিদ্ধ না যে একটি শেয়ারের দাম বাড়তেছে। সেক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব আছে কেন বাড়ছে তার সেজন্য কোনো সেনসিটিভ কোনো ইনফরমেশন আছে কিনা। ডিমান্ড সাপ্লাইয়ের উপরে তো ডিপেন্ড করে, এটা পৃথিবীর সব জায়গায়। আপনি যদি প্রাইস বেশি হয়, এটাই যদি সমস্যা হয়, তাহলে ব্যাডবিসিকে আপনি থামাচ্ছেন না কেন? ব্যাডবিসি শেয়ারের দাম ৩,০০০ টাকা। কোনো অবস্থাতেই ব্যাডবিসি শেয়ারের দাম, আমাদের কোনো ফাইন্যান্স থিওরিতে ব্যাডবিসি শেয়ারের দাম ৩,০০০ টাকা আমরা জাস্টিফাই করতে পারি না। কিন্তু সেখানে আমরা বাড়ছে, আমরা কিছু বলছি না। কিন্তু আরও বাজারে অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার আছে যেগুলির দাম কিন্তু ওইভাবে বাড়ছে না, সেগুলি কিন্তু স্থবির হয়ে আছে। কেন আছে? বিকজ বাজারে বিনিয়োগকারী নেই। শুধু এখন বাজারে বিনিয়োগকারী আসা শুরু করেছে। এই অবস্থায় যদি আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোনো কর্নার থেকে যদি হাউসগুলিকে ইন্টারফেয়ার করা হয় বা তাদের তদারকি করা হয়, তদারকি তো করবেই, কিন্তু কোন একটা জাস্টিফাইড ইস্যুতে তদারকি করবে, যেখানে কোনো এর কোনো কারণ। আমি এর কাছে নাসির ভাইয়ের কাছে যাবো, শুধু একটা জিনিস বলে নেই যে আপনার ডিএসসি থেকে এটা হচ্ছে, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডির বিরুদ্ধে তদন্ত কমিটি হচ্ছে, তাহলে আপনি মানে বিষয়টা কিভাবে এই পুঁজিবাজার স্বাভাবিক হবে? নাসির ভাই, এই যে আপনার বিনিয়োগকারীরা এখানে কি আতঙ্কিত হয় কি? আমি স্যারের কথা ধরে একটা কথা বলি। আমার যখন নিয়ন্ত্রণ সংস্থা বা ডিএসসি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা শেয়ার যখন অতি মূল্যায়িত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ে যখন তদন্ত হয়, যখন অতি অবমূল্যায়িত হয়ে যায় একটা শেয়ার, তখন তদন্ত হয় না, হওয়া উচিত আমি মনে করি। এভরিথিং শুড বি রিসিপ্রোকাল। হ্যাঁ, এটারও হওয়া উচিত। কেন, কি কারণে, কোন সেন্সিটিভ ইনফরমেশন আছে যে এটা এত অবমূল্যায়িত হচ্ছে? এই শেয়ারটা দাম যেখানে থাকার কথা ফাইন্যান্সিয়াল থিওরি অনুযায়ী 50 টাকা, সেখানে 50 টাকা শেয়ারটা কেন ফেস ভ্যালুর নিচে চলে আসছে? আমি মনে করি এটাও থাকা উচিত। তাহলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার সংকট যেটা দেখা দিয়েছে, সেই সংকটটা কাটিয়ে উঠবে না। যে শেয়ারের অবমূল্যায়িত হওয়ার সময়ও আমাদের নিয়ন্ত্রণ সংস্থা কনসার্ন, শুধু অতি মূল্যায়িত হওয়ার সময় নয়। তো এই জিনিসটা আমি মনে করি যে কি, আমি শুধু একজন সিইও না, একজন বিনিয়োগকারীর পরামর্শক হিসাবেও আমি মনে করি যে এটা একটা বিবেচনার বিষয়। জি মোশাররফ ভাই, একটা বিষয় দেখেন যে ডিএসসি থেকে যখন এই সব বিষয় জানতে চাওয়া হয়, তথ্য নেওয়া হয়, তারপরে কিন্তু তারা একটা রিপোর্ট বিএসসিসিতে দেয়, এবং তার ভিত্তির উপরেই ভিত্তি করে দেখা যায় যে বিএসসিসি কোনো অ্যাকশন নিচ্ছে। এই বিষয়টা যখন সিইও বা বিনিয়োগকারীরা জানেন, তখন কিন্তু যখনই ডিএসসি থেকে কোনো চিঠি পাঠানো হচ্ছে, তখন কিন্তু ওই শেয়ারটা থেকে তারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। তাহলে সর্বোচ্চ দামে যিনি কিনলেন নতুন করে হয়তো ভবিষ্যৎ দেখে, তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? হ্যাঁ, অবশ্যই। এখন যখন আমাদের সর্বোচ্চ রেগুলেটর হচ্ছেন তো বিএসসিসি, আমরা অ্যাপেক্স রেগুলেটর বলতে পারি, এবং ওনাদের ফ্রন্ট রেগুলেটর হচ্ছেন কিন্তু ডিএসসি এবং সিএসসি। এটা যদিও অফিসিয়ালি এভাবে বলে না, বাট ওনারা কিছু কাজ ডিএসসি এবং সিএসসিকে দিয়ে করিয়ে নিয়ে তারপর ওনারা ওটার উপরে ফার্দার কাজ করে কিন্তু অ্যাকশান নিচ্ছেন অথবা সেটার উপরে ডিসিশন দিচ্ছেন। তো এইটাতে আসলে যেগুলো তো রং ডুইং আছে, সেগুলো কিন্তু আপনি অলরেডি অ্যাড্রেস করে ফেলেছেন যে এটার জন্য এফেক্টগুলো হচ্ছে। এবং আই ফিল যে কনসার্ন অথরিটি ওয়েল কমিউনিকেটেড বাই দিস আপনার ডিসকাশন, যে হ্যাঁ হয়তো এটা থেকে ওনারা নাও নিতে পারেন, ওনারা এটা ফার্দার আবার স্টাডি করে দেখতে পারেন হোয়াট ইজ গোয়িং অন। আমি একটু আপনার প্রথম যে ওয়ার্ডটা ছিল
ফর প্রোটেক্টিং আপনার যে ইনভেস্টার্স, সেই জায়গাটাতে আসলে আমরা আপনারাই ওয়েটেজ বেশি দিচ্ছেন এবং আমরা সবাই ওইটার জন্যই চেষ্টা করছি। তো যদিও সেটা আমি প্রথমে একটু ডিসক্লেইমার করে নিয়েছি যে সেটা পসিবল না, চেষ্টা করছি আমরা, এবং চেষ্টার কিছু আপনার ডেফিনেটলি স্ট্রাকচার্ড ফর্ম থাকবে। সেই ফর্মেটে চেষ্টা করে গেলে একটা সময়ে কিন্তু একটা রিজনেবল অ্যামাউন্ট অফ অ্যাচিভমেন্ট হতে পারে। তো তার মধ্যে আমার একটা হয়তো এখানে সাজেশন থাকবে থ্রু ইউ, এই যে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের আপনার সফটওয়্যার আছে, আপনি জানেন যে আমি ব্রোকার, তারপরে স্টক মার্কেট, স্মার্ট স্টক, হ্যাঁ স্টক বাংলাদেশ, এগুলো তো আপনার ধরেন যে আপনার কি বলা যায় কমার্শিয়াল এন্ডের কোনো একজন এন্টারপ্রিনার এগুলো করেছে। কিন্তু হোয়াই ডোন্ট উই থিঙ্ক যে আমাদের এই যে ডিএসসি অ্যান্ড সিএসসি এবং বিএসসিসি আছে, এনাদের এন্ড থেকে একটা অথরাইজড এরকম একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখান থেকে এবং হিউম্যান ফ্রেন্ডলি, ইনভেস্টার্স ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ওইটা থাকবে, সো দ্যাট দে ক্যান হ্যাভ দি ইনফরমেশন, দে ক্যান হ্যাভ দি অ্যানালাইসিস, দে ক্যান হ্যাভ দি হিস্ট্রি, ট্রেন্ড, এগুলো ওইখান থেকে দেখে তারপরে তারা আপনার ওইখান থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো এইটার জন্য আমার পার্সোনাল এন্ড থেকে আপনার কাছে একটা রিকমেন্ডেশন থাকবে, সো দ্যাট উই ক্যান টক উইথ দি কনসার্নড অথরিটি। ওনারা এটা একটা চিন্তা করতে পারেন যে আপনার পিপলদেরকে, ইনভেস্টার্সদেরকে আরও বেশি, যেটা আমরা বেশি ওয়েটেজ দেই, যে এডুকেট করা, তাহলে গিয়ে সে তার এন্ডে যে অ্যাকশনটা নিবে সেটা তাকে ক্ষতির থেকে বাঁচাবে। জি স্যার, এই যে নতুন শেয়ারটা আসলো আইটিসি, এইটা যখন প্রথম দিন লেনদেন হয় ইপিএস মাইনাস, তারপরও এই যে অবস্থায় লেনদেন হলো যত টাকা দিয়ে, আজকে সকাল থেকেই বিক্রেতা নেই, তো এখন দেখা যাবে যে 4-5-10 দিন পরে তদন্ত একটা কমিটি করা হয়েছে, তাহলে এই প্রথম দিন যদি করা হতো এখানে বিনিয়োগকারীরা কিন্তু কম ক্ষতিগ্রস্ত হতো। এখন অনেকেই মনে করছেন যে এরকম একটা মানে এই আমাদের মার্কেট তো গুজব নির্ভর, এখানে একটা আছে যেহেতু নেগেটিভ ইপিএস দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ বিএসসিসি তো একটা ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার অনুমোদন দেয়, মানে এইরকম গুজব বাজারে কিন্তু রটেছে। তাহলে আরও 4-5 দিন পরে যদি তদন্ত হয় তাহলে এখন যারা এটা সম্পৃক্ত হচ্ছেন তারা কি ক্ষতিগ্রস্ত হবেন না? তাহলে মানে সঠিক সময়টা কি ইম্পর্টেন্ট এখানে? আমি এটা আমার মাথায়ও কিন্তু বিষয়টা আসে না যে কোম্পানির আর্নিং পার শেয়ার নেগেটিভ হয়ে গেছে সেই শেয়ার আমরা এত দামে কেন কিনছি। এর পিছনে আমার মনে হয় কোনো চক্র কাজ করছে, অর্থাৎ গুজব কাজ করছে। যে কোম্পানি ইপিএস নেগেটিভ এবং ভবিষ্যতে আমি জানি না তাদের ফোরকাস্টিংয়ে তারা কি দেখিয়েছে, এরকম যদি ফোরকাস্টিং হয় আগামীতে তাদের ইপিএস আরো বেশি হবে, কোম্পানি আছে তাদের অবস্থা কি। কিন্তু আমার মনে হয় যে এই যে গুজব নির্ভর মার্কেটে কিন্তু এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। যে কোম্পানি ইপিএস নেগেটিভ সেখানে মানুষের এত হুমড়ি খেয়ে পড়ার কোনো কারণও নেই। এটা করছে আমার মনে হয় এর পিছনে দেয়ার আর সাম প্লেয়ার্স, বাট এবং এই প্লেয়ারদের খুঁজে বের করার জন্য কিন্তু আমাদের অথরিটি আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা দেখতে পারে যে বিষয়টা কি, এই শেয়ারের দাম এত তো হওয়ার কথা না, তারপরে মানুষ কেন কিনছে। আবার এমন হতে পারে যে ওই কোম্পানির ইস্যু ম্যানেজার ছিল অথবা আন্ডার রাইটার ছিল, তারাও কিন্তু আবার অনেক সময় বেশি করে কিনে একটা বাজারের অবস্থা সৃষ্টি করার পরে আবার ওইটাকে ছেড়ে দিবে, দাম বাড়িয়ে এটাকে আবার ছেড়ে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তাদেরও থাকতে পারে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে না, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখানে দায়িত্ব আছে যে এই ধরনের কোম্পানির প্রাইস কেন এত বাড়ছে, সেখানে একটা তদন্ত করা যেতে পারে। স্যার মোশাররফ ভাই এবং নাসির ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি দর্শক অতিথিরা যে কথাগুলো বললেন তার উপর ভিত্তি করে আপনারা ডিসিশন নেবেন এবং আপনাদের ডিসিশনগুলো এই আলোচনায় কিছুটা সহায়ক হবে এই আশা রাখছি। আগামীকালকে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।